স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করা নয়, এবার ভোট হবে দেশ পুনর্গঠনের, বললেন তারেক রহমান। রাজনীতি যাদের পেশা তারাই দুর্নীতি ও চাঁদাবাজি করে, হবিগঞ্জ জনসভায় জামায়াতের আমির। এর অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ, আবারও অচলাবস্থার শঙ্কা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করার নয়, ভোট হবে দেশ পুনর্গঠনের। দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, গত এক যুগ ধরে দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার যেমন প্রয়োগ করতে পারেনি, একইভাবে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকেও অনেক পিছিয়ে গিয়েছে। ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওয়ের একটি আধুনিক ক্যাডেট কলেজ স্থাপনের কাজ শুরুর প্রতিশ্রুতি দেন তারেক রহমান। সহ আশেপাশের এলাকার উপস্থিত প্রিয় ভাই ও প্রাণপুরুষ, আমাদের ৭১ সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, তখন আমরা দেখিনি কে মুসলমান, কে বৌদ্ধ, কে হিন্দু, কে খ্রিস্টান। আমরা ২০২৪ সালের গণ অভ্যুত্থানে যখন রাজপথে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি। আগামী হাজার বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে। যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। যে প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে, ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। ঠাকুরগাঁওর পর দিনাজপুরের বিরামপুরে জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। এ বিষয়ে আরও জানবো, দিনাজপুর থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, জনসভায় তারেক রহমান কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছেন এবং দিনাজপুরবাসীর প্রতিক্রিয়া কেমন দেখেছেন? দোলা, আজকে দিনাজপুর বিরামপুর সরকারি কলেজ মাঠে তারেক রহমান কিন্তু এসে পৌঁছেছেন ৩টা ১৫ মিনিটে। তার ভাষণ শুরু হয়েছে ৩টা ৩৮ মিনিট থেকে ৪টা ১০, প্রায় ৩২ মিনিট তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে নানার বাড়ি এসেছি, আমি নানির দেশে এসেছি, নানির দেশের মানুষের কাছে ভোট চাইলেন। তিনি বললেন যে দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার বা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি, তাই এবার মানুষ আগামী ১২ তারিখে সেই রাজনৈতিক যে অধিকার প্রতিষ্ঠিত করা হবে এবং তার পছন্দের প্রার্থীদেরকে ভোট দিবে, এমনটা কিন্তু বলেছেন। তিনি বলেছেন যে দিনাজপুরের যেহেতু লিচু, আম এবং ধানের একটি জেলা, এখানে লিচুর জন্য যারা লিচু চাষিরা রয়েছেন, এখানে সংরক্ষণাগার না থাকার কারণে যথাসময়ে কৃষকেরা সেই লিচুর দাম পান না, আমের দাম পান না। তার সরকার যদি এবার ক্ষমতায় আসে, তাহলে এই দিনাজপুরের এই অঞ্চলকে একটি, যেহেতু কৃষি পণ্য এলাকা, একটি লিচু, আম এবং ধানের জন্য বিখ্যাত, সেখানে যেন কৃষকেরা তাদের ন্যায্য দাম পায়, সেই দামটুকু তারা যেন পায়, এমনটি তিনি বলেছেন। এবং বলেছেন যে তাকে জানি ভোট দেওয়া হয়, নানির দেশের মানুষের কাছে তার দাবি রয়েছে, তারা ধানের শীষে ভোট দিবে এবং তাকে সরকার গঠন করার জন্য সুযোগ তৈরি করে দেবে। এবং তিনি এটাও বলেছেন যে দিনাজপুরের মানুষ গত ১৬ বছরে কোনো উন্নয়ন হয়নি, এখানে তিনি যদি সরকার গঠন করতে পারেন, তাহলে এই অঞ্চলের মানুষকে তিনি যে উন্নয়নের যে বৈষম্য তৈরি হয়েছিল, সেই বৈষম্য থেকে তিনি নিরসন করবেন এবং এখানে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবং সর্বশেষ তিনি বলেছেন যে দিনাজপুরের পাশ দিয়ে যেহেতু বেশ কয়েকটি নদী রয়েছে, বিশেষ করে যে তিস্তা ব্যারেজের সংরক্ষণের জন্য তারা যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, যার কারণে এই অঞ্চলের যেহেতু কৃষি একটি এলাকা, সেই এলাকার মানুষের যে মরুভূমির হাত থেকে যেন রক্ষা করা হয়, সেই জন্য তিনি এই কথাগুলো বলেছেন। এবং আরেকটি কথা বলেছেন যে এই দেশের মানুষ আগামী ১২ তারিখে তার যে সঠিক নেতৃত্বকে বেছে নেবেন, এজন্য কিন্তু দিনাজপুরের যে ৬টি সংসদীয় আসনের যারা ধানের শীষের প্রার্থী রয়েছেন এবং তাদের সাথে কিন্তু তিনি পরিচয় করে দেন এবং ধানের শীষ তাদের হাতে দিয়ে এলাকার মানুষকে বলে যান যে একটি আগামী দিনের এরা প্রতিনিধিত্ব করবে আপনাদের। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।
জামায়াতে ইসলামী রাজনীতিকে পেশা নয় কর্তব্য হিসেবে বেছে নিয়েছেন উল্লেখ করে দলটির আমির বলেছেন, যারা এটিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন করে। সকালে হবিগঞ্জে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা শুল্কের কোনো গাড়ি নেবে না। এছাড়া স্বল্প মূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেওয়া হয় সেটাও কেউ গ্রহণ করবে না। তিনি আরও বলেন, দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। হবিগঞ্জের পর একই দিনে মৌলভীবাজার ও সিলেটে জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। সকলের জন্য সমান হবে, বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না ইনশাআল্লাহ। বিষয় আছে, এইগুলা বৈধ হলে ওই সুযোগগুলা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না। কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না, তাকে রিক্সা চড়বো, এইটাও যদি না তাকে পায়ে হাঁটবো। কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করব না। এরকম আরো কিছু বিষয় আছে যেগুলা বাদ দিয়ে চলা যায়। সাধারণ জনগণ যেভাবে চলে আমরা ইনশাল্লাহ সেইভাবে চলবো। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসায় সারা দেশে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এ বিষয়ে রাজশাহী থেকে সহকর্মী ইউসুফ আদনান বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন আমাদের সাথে। যাচ্ছি তার কাছে। ইউসুফ, প্রচারণা কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন এবং সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন মনে হচ্ছে? হ্যাঁ দোলা, এই মুহূর্তে প্রচারণার সঙ্গেই রয়েছি। রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনে মোট এবার 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং শেষের দিকে চলে এসেছে নির্বাচন। যেহেতু প্রচারণায় 10 তারিখ রাত 12টায় শেষ হবে নির্বাচনের এই প্রচারণা, সেক্ষেত্রে মাত্র আর 3 দিন হাতে পাচ্ছে প্রার্থীরা। সেক্ষেত্রে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মহানগরীর 18 নম্বর ওয়ার্ডের কলোনি এলাকায়। এখানে প্রচারণা চালাচ্ছেন রাজশাহী মহানগর বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। এর আগেও সকালে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে তিনি প্রচারণা চালিয়েছেন এবং আজ বিকাল থেকে 18 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি প্রচারণা চালাচ্ছেন। এদিকে যদি বলি যে জামাতের প্রার্থী ডাক্তার জাহাঙ্গীর আলম সকালে মহানগরীর বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন এবং বিকালেও তিনি মহানগরীর বিভিন্ন জায়গায় জামাতের প্রার্থী জাহাঙ্গীর আলম প্রচারণা চালাচ্ছেন এবং ভোট প্রত্যাশা করছেন প্রার্থীদের থেকে। আমি যদি বিএনপির মিজানুর রহমান মিনুর কথা বলি, তিনি বিভিন্ন জায়গায় পথসভা করছেন এবং তিনি ধানের শীষের প্রতীকের প্রার্থী, তিনি ভোট প্রত্যাশা করছেন এবং তিনি বলছেন যে যত উন্নয়ন সব বিএনপির সময় হয়েছে এবং জন্য বিএনপির কে ধানের শীষে তিনি ভোট প্রত্যাশা করছেন। এছাড়াও অন্য যে স্বতন্ত্র প্রার্থীগুলো রয়েছে তারাও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট প্রত্যাশা করছেন। আমি একটু দেখায় যে প্রতিটি প্রার্থী তারা বিভিন্ন ভাবে তাদের ভোটারদের নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় এভাবে ভোট চাচ্ছেন এবং তাদের বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত দিচ্ছেন এবং সবার মোড়ে যে ভোট চাচ্ছেন। আমি দেখেছি এর আগেও সকালের দিকে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা বিভিন্নভাবে ভোট চাচ্ছেন, মোড়ে যাচ্ছেন, দোকানে যাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন এবং বলছেন যে উন্নয়নের ধারা যদি বজায় তাহলে ব্যতিক্রম প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হলেও আমাদের দিতে পারেন বলে ভোট চাচ্ছেন যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা। এছাড়াও আমি জামাতের যে প্রার্থীরা রয়েছেন, জামাতের প্রার্থীরাও সকালে দেখেছি মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন, তারা ভোট চাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন। তারা বলছেন যে একবারের জন্য হলেও জামাতকে দেন, দাঁড়িপাল্লায় তারা ভোট দিন বলে প্রত্যাশা করছেন। এই মুহূর্তে আমি মহানগরীর 18 নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকায় রয়েছে। এই শালবাগান এলাকায় প্রচারণা চালাচ্ছেন মহানগর এই 18 নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বিকাল 4টা থেকেই
জি ইউসুফ, আমরা দেখতেই পাচ্ছিলাম সরাসরি যে সেখানে নির্বাচনের প্রচার প্রচারণা কতটা জমজমাট। আমাদের সাথে এরই মধ্যে বরিশাল থেকে যুক্ত হয়েছেন আরেক সহকর্মী মুর্তজা জুয়েল, যাচ্ছি তার কাছে। জুয়েল, বরিশালের পরিস্থিতি জানাবেন, সেখানে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন, প্রার্থীরা এবং ভোটাররা কি বলছেন, কোনো ধরনের কোনো অভিযোগ কি পেয়েছেন কিনা? দোলা, বরিশালেও কিন্তু একযোগে সকল প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজ দুপুর 2টার দিকে বরিশাল সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার তিনি বরিশাল লঞ্চঘাট ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন এলাকায় তিনি ভোটারদের নিকট লিফলেট বিতরণ করেন এবং একই সময়ে বরিশাল জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে এখানকার যুবদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন এবং অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু তারা বিএনপি প্রার্থীর পক্ষে মিছিল করেন এবং ভোটারদের নিকট লিফলেট বিতরণ করেন। অপরদিকে এখানে বাসদ নেত্রী অ্যাডভোকেট মনীষা চক্রবর্তী, যিনি বরিশাল জেলার একমাত্র নারী প্রার্থী, তিনি ইতিমধ্যে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি সকাল থেকে বিভিন্ন এলাকায় ভোটারদের নিকট লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে সারা দেশে জামাত ইসলাম একমাত্র ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী তার সম্মানে এই আসনে কোনো প্রার্থিতা দেয়নি। দোলা, আপনি জানেন যে 11 দলীয় ইসলামী দলগুলোর সমন্বয়ে যে জোট গঠন করা হয়েছে সেখানে কিন্তু ইসলামী আন্দোলন অর্থাৎ হাত পাখা প্রতীক তারা কিন্তু সে জোটে শেষ সময়ে সটকে পড়েছে। কিন্তু তারপরেও সেই দলের যিনি প্রধান ফয়জুল করিম, মুফতি ফয়জুল করিম, তার সম্মানে এখানে সদর আসনে প্রার্থী দেয়নি জামাত। যদিও তার সঙ্গে কিন্তু নির্বাচনী প্রচারণায় আমরা জামাতের কোনো নেতাকর্মী সমর্থকদের দেখিনি। ফলে এই আসনটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভোটারদের কাছে এবং বেশ জমজমাট নির্বাচনী পরিবেশ এখানে বিরাজ করছে। তোলা, এই ছিল আসলে বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার তথ্য। জুয়েল এবং আদনান, আপনাদের দুজনকেই ধন্যবাদ। বরিশাল এবং রাজশাহীর প্রচারণার খবর জানছিলাম। এবারে জানাবো কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। আগামীকাল থেকে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। দুপুরে নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এই ঘোষণা দেন। এবার বহির্নোঙরের কার্যক্রম বন্ধ রাখার কথা জানান নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয়, গত বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসের পর শ্রমিকরা 2 দিন কর্মবিরতি স্থগিত করে, কিন্তু এখন পর্যন্ত উপদেষ্টা শ্রমিকদের 4 দফা দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ না করায় রোববার সকাল 8টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে শ্রমিকরা। এছাড়া চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের পদত্যাগ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রতিবাদে গত 31 জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছে সংগঠনটি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ওমানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ আলোচনা খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারের বৈঠক ইতিবাচক হয়েছে জানিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন আগামীতে তেহরানের সাথে আরও আলোচনা হবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশকে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি জানান, 2 পক্ষই আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। এদিকে আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পর ইরানের তেল পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জাহাজের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ বলছেন মার্কিন কর্তৃপক্ষ। তবে এটি ওমানের আলোচনার সঙ্গে যুক্ত ছিল কিনা তা স্পষ্ট করা হয়নি। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করা নয়, এবার ভোট হবে দেশ পুনর্গঠনের, বললেন তারেক রহমান। রাজনীতি যাদের পেশা তারাই দুর্নীতি ও চাঁদাবাজি করে, হবিগঞ্জে জনসভায় জামায়াতের আমির। ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ, আবারও অচল অবস্থার শঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।